গল্পের প্রেক্ষাপট ভারতের হিমাচল প্রদেশের এক মনোরম পাহাড়ি শহর থিয়ল। চারদিকে বরফে ঢাকা পাহাড় আর পাইন বন, ঠিক যেন ছবির মতো শান্ত এক পরিবেশ। এখানেই আমরা পরিচয় পাই পার্থিবানের সাথে। পার্থিবান একজন সাধারণ মানুষ, যার জীবন কাটে তার সাজানো ছোট্ট পরিবারকে ঘিরে। তার স্ত্রী সত্তা এবং তাদের দুই সন্তান, একটি ছেলে এবং একটি ফুটফুটে মেয়ে। পার্থিবান পেশায় একজন কফি শপ মালিক। তার ক্যাফেটি পাহাড়ি রাস্তার ধারে বেশ ছিমছাম। তবে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সে একজন দক্ষ পশু উদ্ধারকারী। বন্য প্রাণীদের প্রতি তার অগাধ মমতা। বনের কোনো প্রাণী লোকালয়ে চলে এলে বা বিপদে পড়লে ডাক পড়ে পার্থিবানের। গল্পে প্রথম রোমাঞ্চ আসে যখন একটি হিংস্র হায়না শহরে ঢুকে পড়ে, আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ মানুষ ভয়ে যখন দিশেহারা, তখন পার্থিবান একা হাতে নিজের বুদ্ধিমত্তায় সেই হায়নাটিকে মোকাবিলা করে। সে কোনো অস্ত্র দিয়ে হায়নাটিকে মারেনি, বরং অত্যন্ত কৌশলে এবং মায়ায় তাকে খাঁচাবন্দি করে। এই দৃশ্যটি দেখায় যে পার্থিবান শুধু শান্ত নয়, সে একই সাথে অত্যন্ত সাহসী এবং কৌশলগতভাবে শক্তিশালী। শহরবাসী তাকে হিরো হিসেবে বরণ করে নেয়। নিউজ পেপার এবং লোকাল টিভিতে তার ছবি ছেপে বের হয়। তার স্ত্রী সত্তা আর বাচ্চাদের কাছে পার্থিবান একজন আদর্শ বাবা এবং স্বামী। কিন্তু এই শান্ত জীবনের আড়ালে কি কোনো ঝড় লুকিয়ে আছে? পার্থিবান কি সত্যিই ততটাই সাধারণ যতটা সে নিজেকে দাবি করছে? তার এই অসামান্য সাহসিকতা আর নিখুঁত লড়াই করার ক্ষমতা দর্শকদের মনে প্রথম সন্দেহের বীজ বুনে দেয়। হিমাচলের এই মনোরম পরিবেশ আর পার্থিবানের মিষ্টি পরিবারের দৃশ্যগুলো দেখে দর্শকদের মনেই হবে না যে কয়েক মুহূর্ত পরেই এক রক্তক্ষয়ী অতীত তার দরজায় কড়া নাড়তে চলেছে। হিমাচলের সেই শান্ত জীবনটা ওলটপালট হয়ে যায় একটা অভিশপ্ত রাতে। পার্থিবান তার ক্যাফেতে প্রতিদিনের মতোই কাজ করছিল। সাথে ছিল তার ছোট মেয়ে এবং ক্যাফের একজন কর্মচারী। ঠিক সেই সময় সেখানে হাজির হয় একদল দুর্ধর্ষ খুনি ও ডাকাত। তারা ছিল অত্যন্ত বেপরোয়া এবং হিংস্র। ডাকাত দলটি ক্যাফেতে ঢুকেই তাণ্ডব শুরু করে। তারা শুধু লুটতরাজ করতে আসেনি, তাদের আচরণ ছিল অকারণে মানুষকে কষ্ট দেওয়ার মতো। এক পর্যায়ে তারা পার্থিবানের ছোট মেয়ে এবং তার কর্মচারীর ওপর চড়াও হয়। পার্থিবান শুরুতে খুব শান্ত থেকে তাদের বোঝানোর চেষ্টা করে, বারবার হাতজোড় করে অনুরোধ করে যেন তারা তার মেয়েকে ছেড়ে দেয়। সে তখন একজন অসহায় বাবার মতো কাঁদছিল এবং প্রাণ ভিক্ষা চাইছিল। কিন্তু খুনিরা যখন সীমা ছাড়িয়ে যায় এবং তার মেয়ের জীবনের ওপর চরম হুমকি হয়ে দাঁড়ায়, তখন মুহূর্তের মধ্যে পার্থিবানের চোখের ভাষা বদলে যায়। যে মানুষটি একটু আগে ভয়ে কাঁপছিল, তার ভেতরে যেন এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। অত্যন্ত অবিশ্বাস্য ক্ষিপ্রতায় পার্থিবান ক্যাফেতে থাকা সাধারণ জিনিসগুলোকেই মরণাস্ত্রে পরিণত করে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সে পুরো ডাকাত দলকে একাই ধুলোয় মিশিয়ে দেয়। তার লড়াই করার ধরন ছিল অত্যন্ত পেশাদার এবং নিখুঁত। একজন সাধারণ কফি শপ মালিকের পক্ষে এমনভাবে লড়াই করা প্রায় অসম্ভব। প্রতিটি আঘাত ছিল লক্ষ্যভেদী এবং প্রাণঘাতী। রক্তাক্ত সেই লড়াই শেষে যখন পুলিশ আসে, তারা অবাক হয়ে দেখে একজন সাধারণ মানুষ কিভাবে একা এতগুলো সশস্ত্র খুনিকে খতম করল। যদিও পার্থিবান এটাকে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা হিসেবে দাবি করে, কিন্তু এই একটি ঘটনাই তাকে লাইমলাইটে নিয়ে আসে। তার এই বীরত্বের খবর জাতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর সেই খবরের সূত্র ধরেই বহুদূরের এক অন্ধকার অতীতও তাকে চিনে ফেলে। একজন সাধারণ ক্যাফে মালিকের থেকে তার নাম রাতারাতি সারা দেশে ছড়িয়ে যায়, যা অজান্তেই তার শান্ত সাজানো জীবনের দরজায় সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনে। পার্থিবানের ছবি যখন টিভিতে ছড়িয়ে পড়ে, তখন অন্ধ্রপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার অ্যান্টনি দাস নিশ্চিত হয় যে এই পার্থিবান আসলে তার হারিয়ে যাওয়া ছেলে লিও দাস। এখান থেকে শুরু হয় এক দুর্ধর্ষ ফ্ল্যাশব্যাক, যা আমাদের নিয়ে যায় ২০ বছর আগের এক ভয়ঙ্কর অপরাধ জগতে। অ্যান্টনি দাস এবং তার ভাই হ্যারল্ড দাস মিলে গড়ে তুলেছিল দাস অ্যান্ড কং নামক এক বিশাল ড্রাগ এবং তামাক সাম্রাজ্য। এই পুরো সাম্রাজ্যের সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভয়ঙ্কর অস্ত্র ছিল লিও দাস। লিও ছিল এমন একজন যোদ্ধা যে একাই শত শত শত্রুর মোকাবিলা করতে পারত। তার উপস্থিতিতেই শত্রুপক্ষ থরথর করে কাঁপত। তাকে দেখা হতো ওই অন্ধকার জগতের রাজপুত্র হিসেবে। কিন্তু লিওর এই ক্ষমতার আড়ালে ছিল এক করুণ ট্র্যাজেডি। অ্যান্টনি দাস ছিল অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন এক মানুষ।
সে বিশ্বাস করত যে তার ব্যবসার চরম উন্নতির জন্য তাকে তার নিজের সন্তানদের উৎসর্গ দিতে হবে। লিও এবং তার যমজ বোন এলসা দাস ছিল এই পাশবিক মানসিকতার শিকার। গল্পে দেখা যায় একটি নির্দিষ্ট তান্ত্রিক আচারের জন্য অ্যান্টনি দাস নিজের মেয়ে এলসাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনাটি লিওর ভেতরে থাকা মানুষটিকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে তার বাবা আর কাকা কোনো মানুষ নয়, বরং এক একটা দানব। নিজের বোনকে হারানোর শোক আর বাবার প্রতি তীব্র ঘৃণা থেকে লিও পুরো দাস অ্যান্ড কং কারখানায় আগুন ধরিয়ে দেয় এবং নিজের পরিবারের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। সেই অগ্নিকাণ্ডের পর সবাই ধরে নিয়েছিল লিও দাস মারা গেছে, কিন্তু লিও আসলে মারা যায়নি। সে তার সেই কলঙ্কিত অতীত, সেই রক্তমাখা পরিচয় আর নিজের নাম চিরতরে মুছে ফেলে পালিয়ে গিয়েছিল বহুদূরে। সে তার ভেতরকার সেই দানবীয় লিওকে কবর দিয়ে পার্থিবান নামে এক নতুন শান্ত জীবন বেছে নিয়েছিল, যেখানে ছিল কেবল তার পরিবার আর সাধারণ এক কফি শপের স্বপ্ন। কিন্তু ২০ বছর পর সেই অতীতই আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। অ্যান্টনি দাস মনে করে লিও মরেনি, আর তাই সে হিমাচলে ছুটে আসে তার ছেলেকে ফিরে পেতে নয়, বরং তার অসম্পূর্ণ উৎসর্গ বা বলিদান পূর্ণ করতে। অ্যান্টি দাস হিমাচলে আসার পর থেকেই শুরু হয় এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। সে পার্থিবানের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে বারবার লেও বলে ডাকে, কিন্তু পার্থিবান খুব শান্তভাবে চোখে চোখ রেখে তা অস্বীকার করে। সে বারবার বলতে থাকে যে সে একজন সাধারণ কফি শপ মালিক, যার সাথে কোনো অপরাধ জগতের সম্পর্ক নেই। অ্যান্টনি এবং হ্যালডাসের লোকজন পার্থিবানকে প্ররোচিত করার সব রকম চেষ্টা করে। তারা তার ক্যাফেতে হানা দেয়, তার পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তার স্ত্রীর মনে সন্দেহের বীজ বুনে দেয়। অ্যান্টনি দাসের ধারণা ছিল, যদি সে পার্থিবানকে চরম বিপদে ফেলে, তবে তার ভেতরে লুকিয়ে থাকা সেই পুরনো লিওর সত্তা বেরিয়ে আসবেই। কিন্তু পার্থিবান ছিল অটল। সে অকথ্য নির্যাতন সহ্য করেও তার পার্থিবান পরিচয়টি ধরে রাখে। যখন হ্যালডাস বুঝতে পারে যে সোজা আঙুলে ঘি উঠবে না, তখন সে পার্থিবানের ছেলেকে টার্গেট করে। এই পর্যায়ে এসে মুভিটি এক উত্তেজনাকর মোড় নেয়। পার্থিবানকে এখন শুধু নিজেকে আড়াল করলেই চলছে না, তাকে তার সন্তানদের জীবনের নিশ্চয়তা দিতে হচ্ছে। আমরা দেখি এক দুর্দান্ত চেজিং সিকোয়েন্স এবং পাহাড়ি রাস্তায় ভয়ঙ্কর সব অ্যাকশন। পার্থিবান প্রতিটি আক্রমণ প্রতিহত করে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে, কিন্তু লড়াইয়ের প্রতিটি মুহূর্তে সে নিজেকে একজন সাধারণ বাবা হিসেবেই উপস্থাপন করার চেষ্টা করে। সে তার বন্দুকের ব্যবহার বা লড়াইয়ের স্টাইল এমনভাবে রাখে যেন কেউ নিশ্চিত হতে না পারে যে সেই দুর্ধর্ষ লিও দাস। এই পুরোটা সময় দর্শক দ্বিধায় থাকে, পার্থিবান কি সত্যিই লিও, নাকি লিও দাসের মতো দেখতে অন্য কেউ? পার্থিবানের এই অস্বীকার ছিল আসলে তার বর্তমান জীবনকে বাঁচানোর। গল্পের চূড়ান্ত পর্যায়ে এসে হ্যারদাস যখন পার্থিবানের ছেলেকে অপহরণ করে এবং তার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে, তখন পার্থিবানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বুঝতে পারে কেবল পার্থিবান সেজে থাকলে সে তার পরিবারকে বাঁচাতে পারবে না। নিজের রক্তকে রক্ষা করতে তাকে তার সেই পুরনো রক্তমাখা পরিচয়ই ফিরে যেতে হবে। পার্থিবান একাই পৌঁছে যায় হ্যালদাসের সেই বিশাল তামাক কারখানায়, যা আসলে ছিল অপরাধের এক দুর্গ। সেখানে শুরু হয় এক অবিশ্বাস্য এবং দীর্ঘ লড়াই। শত শত সশস্ত্র গুন্ডাকে সে একাই ধুলোয় মিশিয়ে দেয়। এখানে ক্যামেরার কাজ এবং অ্যাকশন কোরিওগ্রাফি ছিল দেখার মতো। পার্থিবানের প্রতিটি মুভমেন্ট ছিল একজন পেশাদার ঘাতকের মতো নিখুঁত। লড়াইয়ের এক পর্যায়ে পার্থিবান তার বাবা অ্যান্টনি দাসের মুখোমুখি হয়। অ্যান্টনি তখনও বিশ্বাস করছিল যে লিও ফিরে এসেছে, কিন্তু পার্থিবান তাকে কোনো সুযোগ না দিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এরপর আসে হ্যাড দাসের পালা। হ্যাড যখন তাকে বারবার লিও বলে ডাকার চেষ্টা করে, তখন পার্থিবান তার সেই শান্ত রূপটি বিসর্জন দেয়। মুভির সবচেয়ে বড় হাইলাইট হল যখন পার্থিবান একা হ্যাড দাসের মুখোমুখি হয়। লড়াইয়ের শেষে যখন হ্যাড মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন পার্থিবান তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু স্বরে স্বীকার করে, হ্যাঁ, আমি লিও দাস। ২০ বছর ধরে লুকিয়ে রাখা সেই সত্যটি সে বেরিয়ে আসতে দেয় কেবল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা শত্রুর সামনে। সে জানায় যে সে তার পরিবারকে বাঁচাতে এই ২০ বছরে নিজের সত্তাকে বদলে ফেলেছিল, কিন্তু তার ভেতরে থাকা সেই সিংহটি কখনো মরেনি। পুরো কারখানাটিতে আগুন ধরিয়ে দেয় পার্থিবান।
আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে থাকা তার সেই অবয়ব দর্শককে মনে করিয়ে দেয় যে সে তার পুরনো পাপের সাম্রাজ্য এবং নিজের পরিচয় সবকিছু সেই আগুনেই ভস্মীভূত করে দিচ্ছে। সে প্রমাণ করে যে নিজের আপনজনদের রক্ষা করার জন্য সে যে কোনো সীমা অতিক্রম করতে পারে। লড়াই শেষ করে সে আবার ফিরে আসে তার হিমাচলের সেই শান্ত জীবনে, যেন কিছুই হয়নি। কিন্তু দর্শকদের মনে তখন একটাই হাহাকার, পার্থিবান কি এখন থেকে শান্তিতে থাকতে পারবে, নাকি এই মহাযুদ্ধ কেবল এক বড় ঝড়ের শুরুরও মাত্র? লোকেশ কানাগরাজের পরিচালনা এবং থলপতি বিজয়ের অনবদ্য পারফরম্যান্স লিও মুভিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে বিজয়ের 2 রকমের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা ছিল সত্যিই দেখার মতো। আপনাদের কাছে কি মনে হয়, পার্থিবান কি সত্যিই লিও দাস হিসেবে ফিরে আসবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।